নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। বন্যা পরবর্তী ত্রাণ পুনরুদ্ধার নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং জেলা শাসকরা। রাজ্যে বন্যা পরবর্তী ত্রাণ ও পুনরুদ্ধারের কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে মহাকরণে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং সকল জেলা শাসকদের ভার্চুয়াল উপস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে প্রতিটি দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুনরুদ্ধারের বর্তমান স্থিতি সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত সড়ক এবং গৃহের পুনর্নির্মাণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিবহন, সুস্বাস্থ্য সুনিশ্চিতকরণ, পানীয় জলের সুবন্দোবস্ত, কৃষকদের সাহায্য, নিঃশুল্ক রেশন সামগ্রীর বন্টন, পাঠ্যপুস্তক বিতরণ, নির্মাণ শ্রমিকদের সহায়তা সহ একাধিক গৃহীত কর্মসূচির সর্বশেষ স্থিতি সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 564 কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বন্যার কারণে ক্ষতির প্রাথমিক অনুমান প্রায় 14,247 কোটি টাকার সার্বিক বিবরণ ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর হাতে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 564 কোটি টাকার প্রাথমিক প্যাকেজের মধ্যে খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের জন্য 70 কোটি টাকা রয়েছে, যেখানে আগামী 2 মাসের জন্য প্রতি মাসে রেশন কার্ডে 10 কেজি অতিরিক্ত চাল সরবরাহ করা হবে। এতে রাজ্যের প্রায় 9.8 লক্ষ রেশন কার্ডধারী উপকৃত হবেন। কৃষির জন্য খারিফ ও রবি শস্য উৎপাদনের জন্য বীজ, সার এবং অন্যান্য কৃষি সহায়তার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য 15 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। উদ্যান পালনের জন্য শীতকালীন সবজি এবং ফুল চাষ, ধান ক্ষেত মেরামত, সার এবং ক্ষতিগ্রস্ত জমি থেকে পলি অপসারণের জন্য আর্থিক সহায়তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মাছের উৎপাদন বাড়াতে মাছ কেনার জন্য 10 কোটি টাকা আর্থিক সহায়তা বরাদ্দ হয়েছে। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত পশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাৎক্ষণিক সহায়তা প্রদান করবে, যার মধ্যে রয়েছে পশু খাদ্য, জল সরবরাহ, ওষুধ, পুনর্বাসন, ইনপুট ভর্তুকি এবং অন্যান্য কার্যক্রম। শিক্ষা খাতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই সরবরাহ করতে এবং স্কুল ও কলেজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 12 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পরিবারগুলিতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে পূর্ত দপ্তরের পানীয় জল ও স্যানিটেশন বিভাগের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নগর ও গ্রামীণ উন্নয়নের জন্য শহর ও গ্রামীণ রাস্তা, নিষ্কাশন ব্যবস্থা এবং অফিস ভবনগুলির মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য খরচ করা হবে 52 কোটি টাকা। পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 35 কোটি টাকা, যেখানে রাজ্যের বাঁধ, চ্যানেল এবং বড় প্রকল্পগুলির সংস্কার, মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হবে এই অর্থ। পাওয়ার ট্রান্সমিশন লাইন, ট্রান্সফরমার, কন্ডাক্টর, কেবল এবং আনুষঙ্গিক দ্রুত পুনরুদ্ধার, মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ বিভাগ 100 কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা এবং ড্রেনগুলির পুনর্গঠন, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। এই সবগুলি বিষয়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ বা TTAADC প্রশাসনের 605টি পদের মেধা তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেব বর্মন। এই ক্ষেত্রে বুধবারের মধ্যেই মেধা তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর। ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ বা TTAADC প্রশাসনের 605টি পদের মেধা তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এডিসিতে সাব জেডিও এবং ডেপুটি পিও পদের নিয়োগের মেধা তালিকা প্রকাশ নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ তুললেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এডিসিতে সাব জেডিও এবং ডেপুটি পিও পদের নিয়োগের জন্য 605 জনের মেধা তালিকা প্রকাশিত হয় মঙ্গলবার অর্থাৎ 10ই সেপ্টেম্বর, কিন্তু প্রকাশিত মেধা তালিকায় তারিখ উল্লেখ করা হয়েছে 10ই জুলাই 2024। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, 2 মাস আগে অর্থাৎ জুলাই মাসে প্রকাশিত তালিকা কেন সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আনলো TTAADC প্রশাসন? প্রকাশিত এই মেধা তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বেশ কিছু স্পষ্টীকরণ চেয়েছেন MDC প্রদ্যোৎ কিশোর দেববর্মন। মেধা তালিকায় কে কত নম্বর পেয়েছেন এবং SC/ST সাধারণ বিভাগে কাট অফ মার্কসই বা কত তাও জানতে চেয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এই বিষয়ে বুধবারের মধ্যে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ আধিকারিকদের দেওয়া হয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন TTAADCর ক্ষমতাসীন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন।
दे तो क्या प्रॉब्लम होता है? डेट्स का प्रॉब्लम है, कहीं में लिखा है 10 जुलाई, कहीं में लिखा है 10 सितंबर। ये सब चीज़ क्या हमेशा गलती से होता है या जानबूझ के होता है, मैं जानता नहीं हूँ, लेकिन दुख का बात है। और मैं एडीसी को कल अर्ज करता हूँ कि सवेरे ही ये सब क्लैरिफिकेशन पब्लिक नोटिस में दिया जाए, क्योंकि मैं ऐसे रकम का ट्रांसपेरेंसी, जहाँ में ट्रांसपेरेंसी नहीं होता है, मैं उसको टॉलरेट नहीं करने वाला हूँ। वी आर ऑल इन पब्लिक लाइफ एंड वी वांट ऑनेस्टी, वी वांट अकाउंटेबिलिटी एंड वी वांट ट्रांसपेरेंसी। और नाम मेरा खराब होता है, मेरे नाम में बहुत लोग पावर में आए हैं, मेरे नाम में बहुत लोग आज अच्छे आराम की ज़िंदगी ले रहे हैं, लेकिन मेरा नाम को ही आप खराब करते हो जब ऐसा काम होता है। तो अगर आपको सच में मुझसे प्यार है, गोबागरा से प्यार है, तो इसको ठीक कीजिए। यूथ को नहीं लगना चाहिए कि हम उनके फ्यूचर के संग खेल रहे हैं। आज ही मुझे मालूम पड़ा, मैं इसी के लिए इंस्टाग्राम लाइव में आ रहा हूँ, फेसबुक लाइव में आया हूँ। अगर आप चाहते हैं कि मैं रहूँ अपने लोगों के साथ, आपके साथ रहूँ, तो इसको ठीक कीजिए। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलने दूंगा। এডিসির সাব জেডিও এবং ডেপুটি পিও পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার উত্তর ফাঁস হয়ে যাবার কারণে আগেই একবার বাতিল করে দেওয়া হয়েছিল এই পরীক্ষা, ভেঙে দেওয়া হয়েছিল চাকরির নিয়োগ বোর্ডও। এরপর নতুন করে বোর্ড গঠন করে লিখিত পরীক্ষা নেওয়া হয় গত 21শে জুন। 10ই সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশিত হয় এর মেধা তালিকা, কিন্তু মেধা তালিকার বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ করা হয় 10 জুলাই 2024। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সাব জেডিও এবং ডেপুটি পিও পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মেধা তালিকা কি তবে 2 মাস আগেই তৈরি করে নিয়েছিল এডিসি প্রশাসন? রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা যেখানে ডাক দিয়েছেন দুর্নীতিমুক্ত প্রশাসনের, সেখানে এই ধরনের কার্যকলাপ নিশ্চিতভাবে প্রশ্ন তুলছে এডিসি প্রশাসনের ভূমিকার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার এআইসিসি সেক্রেটারি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে দলের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি বৈঠক। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে ত্রিপুরা। এই পরিস্থিতিতে মূলত রাজ্যে জাতি, জনজাতি, মহিলা, যুবদের স্বার্থে কিভাবে কাজ করবে কংগ্রেস, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্রিস্টোফার তিলক। This is my first visit to Tripura, and today I am meeting all the senior leaders and other office bearers of the state. And after listening to all the leaders, obviously we will come out with a roadmap for the next 2 to 3 years, and we will surely come out with a strong narrative which will be useful for the future of Tripura, particularly SC, ST, minority, women and youth. And I also have come to understand that the economy of the state is going down, and without proper economic growth the state will not be able to see any prosperity. So इसका बारे में हम थोड़ा आज चर्चा करके आने वाला 1-2 महीना में एक नैरेटिव सेट करना चाहिए। उसके बाद हमारा ऑर्गेनाइजेशन को स्ट्रेंथन करने के लिए क्या क्या मेहनत करना चाहिए हम करेंगे। রক্ষকই হয়ে উঠল ভক্ষক। প্রতিবাদে সোচ্চার হলো ভুক্তভোগীরা। প্রত্যেক গাড়ি চালকদের কাছ থেকে ঘুষ নেয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। প্রতিবাদে বিশ্রামগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ সংগঠিত করে সংশ্লিষ্ট গাড়ির চালকরা। গাড়ির সমস্ত কাগজপত্র সঠিক থাকলেও জরিমানা করে পুলিশ। দীর্ঘদিন যাবৎ চলছে পুলিশের এই ঘুষ বাণিজ্য, অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। আমরা এদিকে বিশ্রামগঞ্জের লোকাল সিন্ডিকেটে গাড়ি চালাই। আমরা যদি 2 পূজা বাস লয়ে সেটা বিশ্রামগঞ্জের থেকে এসপি অফিস যাই বা বিউসির কাছে যাই, তারার একই কথা 2 পূজাতেও 500 টাকা দিতে হবে। 2 পূজা আমরা কত টাকা ভাড়া পাবো, তারার এই দান্দাটা নাই। আমরা যদি দুয়ার কাগজ একটা ল্যাপস থাকে, কাগজপত্র তো আমরা ওকে রাখি, আপ টু ডেট রাখি সবসময়। তারা যদি একটা কোনো দুয়ার কাগজ যদি একদিনের ফল্ট হয়, তারা 1500 টাকা ফাইন লাগবো, কম হইতে না গাড়ি ঢুকা। আর ব্যবহার যদি আপনি দেখেন, আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা, যে আমরা কি মানুষ না কিতা, তারার মাথাতে এই জিনিসটা নাই। বাংলাদেশে এবার 32,666 মণ্ডপে দুর্গাপুজো হবে বলে দাবি করছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফা.এম. খালিদ হোসেন। শুধু তাই নয়, সরকার পুজোর আর্থিক বরাদ্দ গত বছরের চেয়ে দ্বিগুণ করেছে বলেও জানিয়েছেন তিনি। নির্বিঘ্নে দুর্গাপুজো করার জন্য বাংলাদেশ সরকার নানান ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা।
দুর্গাপুজোর সময় নিরাপত্তার আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে। দুর্গাপুজোর অনুদানও আগের চেয়ে অনেক বেশি করা হয়েছে বলেই দাবি করেন উপদেষ্টা আফম খালিদ হোসেন। ঢাকার সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপুজোর আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। তাদের এই পূজা উদযাপন করতে পারেন। আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। সভায় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জানিয়েছেন, ঢাকার 2 সিটিতে 205টি মণ্ডপ পূজা উদ্বোধন হবে। এছাড়া পুজো উপলক্ষে দেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে বলে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা জানিয়েছেন। দুর্গাপুজোয় মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে ইচ্ছে প্রকাশ করেছে বলে তথ্য দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। এবারও অন্যান্য বছরের মতো উৎসব মুখর পরিবেশে দুর্গাপুজো উদযাপন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রতিশ্রুতি দেন তিনি। স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে। যেতে ধরেন যে স্বেচ্ছাসেবক রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষেবার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও অন্যান্য কার্যকর্তারা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি হল রাধাষ্টমী। এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি। শ্রী রাধার জন্মস্থান হল মথুরার বারোসোনা। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতেই রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোল আলো করে শ্রী রাধা তাদের ঘরে এসেছিলেন। রাধা অষ্টমী বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে উল্লেখযোগ্য একটি দিন। রাজ্যেও রাধা অষ্টমী মহা ধুমধাম করে পালন করা হচ্ছে। রাজধানীর ইসকন মন্দিরে পালিত হচ্ছে রাধাষ্টমী তিথি। এই দিনটিকে কেন্দ্র করে গোটা মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে পুষ্পসজ্জায়। রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা ইসকনের তরফ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃষ্ণ ভাবনামা তিথি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকের এই রাধা রানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সারাদিন আমাদের মন্দিরে প্রোগ্রাম রয়েছে। সকালে মঙ্গল আরতির পরে আমাদের মন্দিরে বিভিন্ন ধরনের উপাচার রয়েছে এবং আমাদের সকাল 9টা থেকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর উদ্দেশ্যে কীর্তন মেলা শুরু হয়েছে। আপনারা যেরকম দেখছেন জাস্ট প্রোগ্রাম শুরু হয়েছে। তো মহা অভিষেক প্রোগ্রামের পরে রাধারানীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি হবে, ভগবানের চরণে পুষ্পাঞ্জলি হবে এবং তারপরে রাধারানীর লীলা মহিমা সম্পর্কে কীর্তন করা হবে। আমাদের প্রভুজিরা রাধারানীর লীলা মহিমা কীর্তন করবেন। আমরা সবাই ওনাদের শ্রীমুখ থেকে রাধারানীর মহিমা শ্রবণ করব। প্রায় 3 মাস পর পুলিশের জালে রাজঘাট পঞ্চায়েত পিস্তল মামলার আসামি। লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে গ্রেপ্তার রাজঘাট পঞ্চায়েতের পিস্তল মামলার আসামি মলেন্দ্র দেব বর্মা ওরফে মলেন। গত 10 জুন লেফুঙ্গা থানার অন্তর্গত রাজঘাট পঞ্চায়েতে ঢুকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকার দাবিতে পঞ্চায়েত সচিবকে পিস্তল উঁচিয়ে প্রাণে মারার হুমকি দেয় এই যুবক। এই ঘটনার আসামি মলেন্দ্র দেব বর্মাকে মঙ্গলবার রাতে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে উজান ফটিকছড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ওসি সহদেব দাসের নেতৃত্বে লেফুঙ্গা থানার পুলিশ। জানা যায়, উজান ফটিকছড়া এলাকার এই পিস্তলবাজ মলেন্দ্র দেব বর্মা ওরফে মলেনের বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইনে মামলা হয়েছে। বলা বাহুল্য, উজান ফটিকছড়া লেফুঙ্গা রাজঘাট এলাকায় অস্ত্র কেনাবেচা, গাঁজা কারবারি সহ সন্ত্রাসের অপর নাম এই মলেন অর্থাৎ মলেন্দ্র দেব বর্মা। তাকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে এলাকায় পিস্তলবাজি, প্রকাশ্য দিবালোকে পিস্তল উঁচিয়ে সাধারণ মানুষ সহ সরকারি অফিসারদের প্রাণে মারার হুমকির ঘটনা সহ অবৈধ নেশা কারবার, সন্ত্রাস অনেকটা কমবে বলে আশাবাদী পুলিশ এবং স্থানীয় জনগণ। রাজঘাট পঞ্চায়েতে বিগত 10/6/2024 মলেন্দ্র দেববর্মা ডাকনাম মনীন্দ্র দেববর্মা বাড়ি হচ্ছে উজান ফটিকছড়া। ওই সময় আসিয়া পঞ্চায়েতের যারা পঞ্চায়েত সেক্রেটারি এবং তাদের যে স্টাফ আছে তাদের সাথে সে বন্দুক দেখিয়ে থ্রেট দিয়েছিল। পরবর্তীকালে তারা ওর বিরুদ্ধে একটা অভিযোগ করে আমাদের থানাতে এবং কেস রেজিস্টার হয় তার বিরুদ্ধে। কেস রেজিস্টার হওয়ার পর থেকে আমরা তাকে ধরার জন্য অনেকবার রিয়েক্টিভ করেছি
এবং তার যে মোবাইল নাম্বার দিয়ে আমরা ট্রেস করার চেষ্টা করেছি, কিন্তু ঘটনার পরেই সে পলাতক হয়ে যায়। পরবর্তীকালে আমরা গতকাল একটা খবর আসে যে তার বাড়িতে সে এসেছে, তখন আমরা এই খবরের ভিত্তিতে আমরা লগে লগে সাথে সাথে স্টাফ নিয়ে তার বাড়িতে রেড করি এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং আজকে কোর্টে তাকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে কোর্টে পাঠাবো আর্মসটা রিকভারি করার জন্য। স্যার, সে কী কারণে পঞ্চায়েতে ঢুকে পঞ্চায়েত সচিবকে পিস্তল উঁচিয়ে হুমকি দিয়েছিলেন? ওই সময় যে অ্যালিগেশনটা ছিল, সে পঞ্চায়েতে তার যে ঘরের টাকা তার ঢুকে না তার অ্যাকাউন্টে, তখন সে পঞ্চায়েত সেক্রেটারিকে বলছে যে তার টাকা কেন ঢুকছে না, এই বলে তাদেরকে থ্রেট দিয়েছে এবং আর অনেককে থ্রেট দিয়েছে সে যদি তার টাকা না ঢুকে মেরে। রাজীব ভট্টাচার্যের সাংসদ হিসেবে শপথ গ্রহণের পরপরই যে বিষয়টি সামনে উঠে এসেছে তা হলো কে হবেন ত্রিপুরা প্রদেশ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। যেহেতু এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে বিজেপির গঠনতন্ত্রে, তাই স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে দলের কর্মী সমর্থকদের মধ্যে, জল্পনা চলছে রাজনৈতিক মহলেও। ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নতুন দায়িত্ব পাওয়ার সাথে সাথে দলীয় পদে সম্ভাব্য রদবদল নিয়ে শুরু হয়ে গেছে জোর জল্পনা। দলের কর্মী সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়ে গেছে চর্চা, কে হবেন ত্রিপুরা প্রদেশ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। যেহেতু এক ব্যক্তি এক পদের নীতি রয়েছে বিজেপির গঠনতন্ত্রে, সেই কারণেই আলোচনা শুরু হয়েছে রাজীব ভট্টাচার্যের যোগ্য উত্তরসূরির বিষয়টিতে। তবে এই মুহূর্তেই ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি পদে কোনো রকম রদবদলের সম্ভাবনা নেই, এরকমটাই উঠে এসেছে নিউজ নাওয়ের অনুসন্ধানে। জাতীয় পর্যায়েও জেপি নাড্ডা পালন করে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ। তবে এই বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন জাতীয় সভাপতি নিয়োগের বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে বিজেপি। এই পদের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে। জাতীয় সভাপতি নির্বাচনের আগে জেলা ও রাজ্য ইউনিটগুলিকে শক্তিশালী করার পাশাপাশি সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। প্রাথমিকভাবে সদস্য সংগ্রহ অভিযান চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এরপরে 16 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সক্রিয় সদস্য পদ সংগ্রহ অভিযান। 1 অক্টোবর থেকে 15 অক্টোবর সক্রিয় সদস্য পদ যাচাই করা হবে। বিজেপির আভ্যন্তরীণ সূত্রগুলির দেওয়া তথ্য অনুযায়ী সদস্য পদ অভিযানের পর মণ্ডল এবং জেলা সভাপতি নির্বাচন এবং পরবর্তী সময়ে নির্বাচন করা হবে রাজ্য পরিষদ ও কেন্দ্রীয় পরিষদের সদস্যদের। এই নির্বাচনের পরই শুরু হবে দলের রাজ্য স্তরের সভাপতির নির্বাচনের প্রক্রিয়া। সবশেষে হবে দলের সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচন প্রক্রিয়া। রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত কে হতে পারেন, এই নিয়ে ইতিমধ্যেই বেশ কটি নাম আলোচিত হয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির কৃষ্ণনগরের সদর কার্যালয়ে। প্রদেশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ভগবান দাস এবং অমিত রক্ষিতের পাশাপাশি দলের রাজ্য ইউনিটের 2 সিনিয়র সহসভাপতি সুবল ভৌমিক এবং তাপস ভট্টাচার্য থেকেই কি বেছে নেওয়া হবে ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি, নাকি এই ক্ষেত্রে আনা হবে নতুন মুখ, তাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে সভাপতি হিসেবে টিঙ্কু রায়ের নামও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করা হয়েছে রাজ্য বিজেপির একটা অংশ থেকে, এমনটাই বিজেপি সূত্রে খবর। কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন টিঙ্কু রায়। তবে দলের সভাপতির মুখ নির্বাচনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অভিমতের বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মা ও শিশুদের সুস্থ রাখার উদ্দেশ্য নিয়ে জোলাইবাড়িতে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় পোষণ মেলা। জোলাইবাড়ি কমিউনিটি হলে 7ম রাষ্ট্রীয় পোষণ মেলার সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি সিএসসি মেডিকেল অফিসার পূজা মজুমদার, বগাফা চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার দেবাশিস রায়, জোলাইবাড়ি আইসিডিএস সুপারভাইজার সুজিত দাস সহ অন্যান্যরা। মা ও শিশুদের পুষ্টিগত গুরুত্বের উপকারিতা নিয়ে পোষণ মেলার অঙ্গ হিসেবে বের করা হয় সচেতনতামূলক একটি র্যালি। পরে জোলাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল সভায় মা ও শিশুদের পুষ্টিগত গুরুত্বের বিষয়টি নিয়ে আলোচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও অন্যান্য আধিকারিকরা। রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনকে কেন্দ্র করে র্যালি এবং হল সভায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমরা যেভাবে নিজের পরিবারের শিশুদেরকে যেভাবে আমরা ভালোবাসি, যত্ন করি, সেরকম ভাবে অপর পরিবারের শিশুরা কেউ আমরা
যত্ন করা এবং ভালোবাসা সেটা আমাদের কর্তব্য। আমরা যখন শিশুবেলা ছিলাম, অঙ্গনওয়াড়ি সেন্টারে যখন যাই, তখন কি হতো, শুধু ডালের লগে চাল মিক্স এবং সাথে সাথে সোয়াবিন, আর কিছু ছিল না। আর আজকে দিনে দাঁড়িয়ে এত আইটেম আমরা দেখতে পাই, সেটা করার কারণটা কি? যে শিশুকে যাতে ভালো প্রোটিন হয়, শিশু যাতে কোনো ধরনের অসুস্থ না হয়, শিশুর শারীরিক কোনো ধরনের যাতে অসুবিধা না হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ৪৭ নম্বর ওয়ার্ড অন্তর্গত নবদিগন্ত থেকে বেলতলি পর্যন্ত যাওয়ার রাস্তাটি। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে চলাফেরা করেন হাজারো মানুষ, কিন্তু বেহাল রাস্তার কারণে তাদের নিত্য দুর্ভোগ সহ্য করতে হয় বলে জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষজন। দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য স্থানীয় বিধায়িকা মীনারানী সরকার ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। প্রসঙ্গত, চারিপাড়া এলাকার এই রাস্তাটি সংস্কার করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এই এলাকার মানুষজন। তবে বিগত আমল ও বর্তমান আমল কোনো আমলেই রাস্তা সংস্কার নিয়ে গ্রহণ করা হয়নি প্রয়োজনীয় উদ্যোগ, যার কারণে খানাখন্দে ভরা ও জল কাদায় ভর্তি বেহাল রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করেন স্থানীয় এলাকার মানুষরা। 32 বছর যাবত এই রাস্তাটা পড়ে আছে। বিগত 2018 সালে বিজেপি ক্ষমতা আসার পরে আমরা ভেবেছিলাম এই রাস্তাটা হবে, তার কোনো সংস্কার হয়নি। বিগত কিছুদিন আগে, মাস দুয়েক আগে সংস্কার কাজ শুরু হয়ে বন্ধ হয়ে গেছে। বন সম্পদের জন্য একসময় পরিচিত উত্তর ত্রিপুরা জেলার সংরক্ষিত বনাঞ্চল উজাড় হচ্ছে কাঠ মাফিয়াদের তাণ্ডবে। এমনই এক ঘটনায় চোরাইবাড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার চোরাই কাঠ। উত্তর ত্রিপুরা জেলার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে ফুলে ফেঁপে উঠেছে অবৈধ কাঠ মাফিয়ারা। প্রতিদিন রাতে চুরাইবাড়ি এলাকা হয়ে পানিসাগর, ভাল্লুকছড়া ইত্যাদি এলাকা দিয়েও কদমতলা থানা এলাকার বিভিন্ন পথ দিয়ে অসমে পাচার হচ্ছে গাড়ি গাড়ি কাঠ। অবশ্য মাঝে মধ্যে অবৈধ কাঠ উদ্ধার করলেও কাকতালীয়ভাবে কাঠ মাফিয়াদের আটক করতে পারেন না বন দপ্তর কর্মীরা। পৃথক দুটি অভিযানে প্রায় 100 ফুটের অধিক চোরাই কাঠ উদ্ধার করেন মহকুমার বন কর্মীরা। ধর্মনগরের এসডিএফও রেঞ্জ অফিসার ও চুরাইবাড়ি বিট অফিসারের যৌথ অভিযানে চুরাইবাড়ি বিট এলাকার খাদিমপাড়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে 40 ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়। ওইখানেও আমরা কিছু আনুমানিক ধরেন এরকমই 2 থেকে 3 কাম সন্টিম্বার সেগুন কাঠ সিজ করি। এবং অন্যদিকে ফুলবাড়ি এলাকার একটি বাড়ির পাশে প্রচুর পরিমাণ অবৈধ কাঠ মজুদ রয়েছে খবর পেয়ে বনকর্মীরা অভিযান চালিয়ে প্রায় 80 ফুট চোরাই কাঠ উদ্ধার করেন। দুটি অভিযানে প্রায় 160 ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 2.5 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন চোরাইবাড়ি বিচ ইনচার্জ আশুতোষ মালাকার। তবে এ যাত্রায়ও ধরপাকড়ের কোনো খবর নেই। বিস্তারিত দেখুন আমাদের ধর্মনগর প্রতিনিধি কিশোর রঞ্জন হোরের পাঠানো রিপোর্টে। যৌথ অভিযান আজকে করি, আর এই কাঠগুলো আমরা সিজ করে আমার অফিসের চোরাইবাড়িতে নিয়ে আসি। দীর্ঘদিন ধরে উত্তর ত্রিপুরার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে আসাম ও মিজোরামে দেদার কাঠ পাচার করছে কাঠ মাফিয়ারা। বন দপ্তর ও পুলিশের একাংশকে সন্তুষ্ট করেই চলছে পাচার বাণিজ্য। ক্রমাগত বন ধ্বংসের ফলে এখন খা খা করছে জেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পাশে দাঁড়ালেন কমলপুরের এক মাছের হ্যাচারির মালিক। মুখ্যমন্ত্রী মানিক সাহার আবেদনে সাড়া দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ মৎস্য চাষীদেরকে 500 করে বিভিন্ন মাছের পোনা বিনামূল্যে দান করলেন মাছের হ্যাচারির মালিক ফয়েজ মিয়া। সংশ্লিষ্ট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার মৎস্য দপ্তরের সহ অধিকর্তা টিকেন্দ্র জমাতিয়া, মহকুমার আভাঙ্গা মৎস্য তত্ত্বাবধায়ক সৌমেন শীল, মৎস্য দপ্তরের অফিসার অপু দাস, দুর্গা চৌমনি আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই তিনি এই প্রয়াস নিয়েছেন বলে জানিয়েছেন হ্যাচারির মালিক ফয়েজ মিয়া। প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন মৎস্য চাষীরা। 19,
2020-এ যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য আমি 100 জন লোককে 500 করে পোনা প্রদান করিলাম এবং আমরা যে মানিক শাহ মহাশয় যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে তারা পাশে দাঁড়ানোর লিগে তার জন্য আমার একটা উদ্যোগ যাতে 100 জন লোককে আমি সহযোগিতা করছি যাতে তারা পাশে আমি খাওয়াইতাম পারি। বাজারে ব্যবসায়ীদের জন্য নেই ব্যবহারযোগ্য কোনো শৌচালয়। বারবার শৌচালয়ের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। এমত অবস্থায় চরম বিপাকে পড়তে হচ্ছে রাজ্যের ধলাই জেলার 82 মাইল বাজার ব্যবসায়ীদের। বাজারে শৌচালয় নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একাধিক সমস্যায় জর্জরিত রাজ্যের ধলাই জেলার 82 মাইল বাজার। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত এই বাজারে ব্যবসা করেন প্রায় 2 শতাধিক ব্যবসায়ী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাজারে নেই ব্যবহারযোগ্য কোনো শৌচালয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, ত্রিপুরার বাম আমলে বাজারের পাশে একটি শৌচালয় নির্মাণ করে দিয়েছিল তৎকালীন সরকার, কিন্তু সংস্কারের অভাবে এটি এখন ঠেকে গিয়েছে আগাছায়। এই শৌচালয়ে নেই জলের ব্যবস্থা পর্যন্ত। রীতিমতো ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে এই শৌচালয়টি। বাজারের ব্যবসায়ী লক্ষণ রাজবংশী জানিয়েছেন, বাজারে শৌচালয়ের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। শুধু তাই নয়, নিয়মিত বাজারের নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করা হয় না, এতে বাজারে ছড়াচ্ছে দুর্গন্ধ। এক কথায় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন 82 মাইল এলাকার বাজার ব্যবসায়ীরা। এটা হচ্ছে 82 মাইল বাজার। এখানে একটা টয়লেট নাই, ইউরিনের জায়গা নাই। ইউরিন মানে ল্যাট্রিনের লেগে মানুষের বাড়িতে আমরা যাইতে লাগে, কোনো একটা জায়গা নাই। 8-10 বছর ধরে এই আমরা সমস্যা। এখানে বাজার সাফাই সবাই কিচ্ছু নাই। বাজার বলতে এটা একবারে জঘন্য। কেন দোকানদার না হইলেও কমসে কম 250-300 উপরে আছে, আসছিল থাকলে এটা খারাপ হয়ে গেছে। এটা ব্যবহার করে না, এটা ব্যবহার করার মতন। ওই তো বাইরে টাইরে যাইতে মানুষের বাড়ি যাইতে লাগে সিন্দুরসে থাকলে, আর নাইলে কি জঙ্গল টঙ্গল যাইতে লাগে। এরকম কমসে কম 10-12 বছর ধরে এই অবস্থা চলতে। বাজার কমিটি থেকে গেট জানানো হয়েছিল, পঞ্চায়েতে জানানো কার্যকাজ। জাতীয় সড়কের পাশে অবস্থিত এই বাজারটিতে স্থায়ী ব্যবসায়ী ছাড়াও অস্থায়ী ব্যবসায়ীরাও বিভিন্ন সবজি সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে হাজির হন বাজারে। স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে এই বাজারটির গুরুত্ব অনেকটাই। পুরুষদের পাশাপাশি অনেক মহিলারাও ব্যবসা করেন এই বাজারে। আর বাজারে শৌচালয়ের ব্যবস্থা না থাকায় ব্যবসা করতে গিয়ে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বাজারের মহিলা ব্যবসায়ীদের। আমরা টয়লেটের সমস্যা, ল্যাট্রিনের সমস্যা 82 মাইলে আমরা সব কিছু সমস্যা লাগে। আমরা একটা ল্যাট্রিনে যাইতে গেলে মানুষের বাড়ি বাড়ি যাইতে লাগে, আর একটা টয়লেটে যাইতে গেলে মনে করো মানুষের বাড়িতে যাইতে লাগে। এই কারণে আমরা খুব সমস্যা হইতেছে, না আসে জল, না আসে টয়লেট। এটা বছর বছর সমস্যা। 7-8 বছর হয়েছে, বেশি হয়েছে, আরো বেশি হয়েছে, 10 বছর, আরো 10-15 বছর আগের থেকে নাই। আমরা এখানে যে সরকারে একটা দিছিল, এইটাও জঙ্গল হইয়া গেছে গিয়া, কোনো পরিষ্কার না, কোনো কিছু সাফাই নাই। এই কারণে আমরা মানুষের বাড়ি বাড়ি যাইতে লাগে। 82 মাইল বাজারে ব্যবসায়ীদের দাবি, তাদের দীর্ঘদিনের সমস্যা দূর করতে সরকারিভাবে শৌচালয় এবং জলের ব্যবস্থা করে দিয়ে বাজারের হাল ফেরানোর উদ্যোগ নিক প্রশাসন। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদে এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।